আপনারা এটিএন নিউজ দেখছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজিয়ান কাজি টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনের সঞ্চালনায় আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আমরা আজকে নির্বাচন প্রসঙ্গে কথা বলবো। বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ঘিরে টানা কয়েক সপ্তাহের জমজমাট প্রচারণা এখন প্রায় শেষ প্রহরে এসে গেছে এবং মাঠের মিছিল, পথসভা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝড় সব মিলিয়ে ছিল প্রতিশ্রুতি এবং প্রত্যাশার এক উত্তাল সময়। প্রার্থীরা উন্নয়ন, অর্থনীতি, শিক্ষা, কর্মসংস্থান থেকে শুরু করে নানান স্বপ্ন দেখিয়েছেন ভোটারদেরকে, কিন্তু প্রশ্নটা থেকেই যায় এই প্রচারণা কতটা ছুঁতে পেরেছে সাধারণ মানুষের মন। এগুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা একটু আমাদের জেলা প্রতিনিধিদের সাথে যুক্ত হব। আমরা শুরুতেই যেতে চাই আমাদের সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির কাছে। মাহি, জাতীয় নির্বাচনের প্রচারণা প্রায় শেষ বলা যায়। সার্বিকভাবে এই প্রচারণাকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ? নিশ্চয়ই কবিতা, ধন্যবাদ আপনাকে। আমরা সিলেটের যে ৬টি সংসদীয় আসন রয়েছে সেই ৬টি সংসদীয় আসনগুলোর নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই আমরা আসলে লক্ষ্য রাখছিলাম। নিশ্চয়ই বলা চলে আজকের পর থেকে আসলে প্রচারণা বন্ধ হচ্ছে এবং সিলেট ১ সংসদীয় আসন সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। আমরা একটু সিলেটের দুজন তরুণ ভোটার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা তাদের কাছ থেকে একটু প্রত্যাশার কথা জানবো। নির্বাচনী প্রচারণা বলা চলে যে আজকেই শেষ হচ্ছে। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, সিলেটের যে সংসদীয় আসনগুলো রয়েছে, ৬টা সংসদীয় আসনের মধ্যে কিন্তু বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন চকিগঞ্জ, খানাইঘাট, সিলেট ৫ আসনে। দলীয় প্রার্থী বনাম স্বতন্ত্র প্রার্থী কারা আসলে সাড়া ফেলতে পেরেছেন, বা অন্য প্রার্থী যদি একটু তুলনামূলক একটু আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। একেবারে সিলেট জেলার কথা যদি বলি, সিলেট জেলায় স্বতন্ত্র প্রার্থী বেশ কয়েকজন রয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিদ্রোহী প্রার্থী একজন রয়েছেন, যিনি সিলেট ৬ আসনে সীমান্তবর্তী জনপদে রয়েছেন। তার অবস্থান যদি বলি একেবারে ভালো রয়েছে। এখন পর্যন্ত তিনি সাধারণ ভোটারদের যে সাড়া পাচ্ছে সেটা আসলেই প্রশংসায় ভাসাতেই হচ্ছে। তবে অন্যদিকে যে দলীয় বিএনপি যেহেতু দলীয় প্রার্থী দেয়নি, জোটের প্রার্থী এখানে রয়েছে, কাজে সেই প্রার্থীও চেষ্টা চালিয়ে যাচ্ছেন সবার নজর কাড়ার, সেই চেষ্টা আসলে অব্যাহত রয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা তাদের জায়গা থেকে তারা কিন্তু প্রচারণা করছেন, কিন্তু দলীয় প্রার্থীদের এক্সট্রা বেনিফিট হচ্ছে তারা দলের সমর্থন পাচ্ছেন, দলের কর্মীদের সমর্থন পাচ্ছেন, অঙ্গ সংগঠনের সমর্থন পাচ্ছেন। কাজেই দলীয় প্রার্থীরা প্রচারণা এগিয়ে রয়েছে, তবে স্বতন্ত্র প্রার্থীদের পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। তারা কিন্তু প্রচারণা ব্যস্ত সময় পার করছেন এবং মনে করছেন এবার তাদের ফেরার একটা সুযোগ রয়েছে, তারা এমপি হওয়ার একটা সুযোগ রয়েছে, সংসদে যাওয়ার একটা সুযোগ রয়েছে। শেষ মুহূর্তে তারাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন সংসদে যাওয়ার টিকিট নেওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে, সারা বাংলাদেশের সব জায়গায় প্রার্থীদের একে অপরের দিকে কাদা চোরাচুরির একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, কিন্তু পূর্ণভূমি সিলেট শাহজালাল শাহপরান শ্রী চৈতন্যের যে পূর্ণভূমি, এই পূর্ণভূমিতে কিন্তু প্রার্থীদের সহনশীলতার একটা পরিচয় পাওয়া গেছে। আমরা আপনার কাছ থেকে একটু জানবার চেষ্টা করব যে নির্বাচনী প্রচারণায় যে প্রার্থীদের সহনশীলতা কিংবা যে শালীনতা বলেন, বা যে ইস্যুভিত্তিক আলোচনা কতটুকু ছিল, আপনি একজন ভোটার হিসাবে কি আসলে দেখলেন? যদি আমরা সিলেটের কথা বলি, আসলে সিলেট সম্প্রীতির একটা শহর, সেটা আমরা বিগত বছরগুলোতে দেখে আসছি। এখানে রাজনৈতিক সহিংসতার থেকে রাজনৈতিক সম্প্রীতিটা বেশি কাজ করে। এখানকার মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব কাজ করে, সেটা অন্যান্য জেলার তুলনায় একটু ভিন্ন। তো আমরা এখানে বিভিন্ন দলের প্রচারণার ক্ষেত্রে দেখেছি এক দল আরেক দলকে আক্রমণাত্মক যে কথাগুলো বলা, সেগুলো তুলনামূলক সিলেট শহরে কমই লক্ষ্য করা গেছে। আমরা দেখেছি সম্প্রতি যে একটা অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী এবং ওই আসনের জামাত প্রার্থী জয়নাল আবেদিন, সম্ভবত ওনাদের মধ্যে যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আমরা দেখেছি, এটা একটু ভিন্নই বলা যায়। সো আমরা বলতে পারি যে সিলেটে তুলনামূলক একটা সম্প্রীতির রাজনীতি গড়ে উঠেছে। নির্বাচনকে কেন্দ্র করেও এর ব্যাঘাত ঘটেনি। আরেকটা তথ্য আপনার কাছ থেকে জানতে চাই, প্রার্থীরা তো আসলে ইস্তেহার দিয়েছেন, তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, সেই ক্ষেত্রে ভোটাররা বা আপনারা যারা ভোট দিবেন, আপনারা আসলে কি দেখে ভোট দিবেন? ব্যক্তি কেমন, ব্যক্তি কতটুকু যোগ্য, এই ব্যক্তি আমার এলাকার উন্নয়নের জন্য কতটুকু কাজ করতে পারবে, এই ব্যক্তি আমার এলাকার কি কি সমস্যা সমাধান করতে পারবে, এইটি আমরা দেখবো। আমরা ব্যক্তি দেখে ভোট দিতে চাই, ব্যক্তি দেখে আমাদের আমানতটি তার বাক্সে ফেলতে চাই। আমরা কিন্তু নির্বাচনী ইস্তেহার বা পাঠ্য বইয়ের মতো এরকম করতেছি না। এবং আপনি জানেন যে আমাদের যে সিলেট জেলার অনেক প্রত্যন্ত অঞ্চল আছে, প্রত্যন্ত এলাকা আছে, অনেক গ্রামের সহজ সরল মানুষ আছে, তারা তো টিভিতে 2 ঘন্টা 3 ঘন্টা নির্বাচনী ইস্তেহার কারো শুনবে না। তারা আসলে এই ব্যক্তি ওই ভোটারের কাছে গিয়ে কি প্রতিশ্রুতি দিচ্ছে, কি আশ্বাস দিচ্ছে, সেটি তারা দেখবে এবং সেটি দেখেই ভোট দেবে। আমি কিন্তু ব্যক্তি দেখে ভোট দিব, সৎ যোগ্য ব্যক্তি দেখে ভোট দিব, যিনি আমার এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন, সিলেটের উন্নয়নের জন্য কাজ করবেন। কবিতা, নিশ্চয়ই আপনি দুজন ভোটার ছিলেন, তাদের কথা শুনেছেন এবং সিলেটের যে প্রচারণার
প্রতিশ্রুতি বলেন বা ভোটারদের ভাবনা বলেন, প্রার্থীদের ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে, সেই বিষয়গুলো আসলে তাদের কথায় উঠে এসেছে। বলা চলে সিলেটের 6টি সংসদীয় আসনগুলোর মধ্যে প্রার্থীরা প্রচার প্রচারণা, শেষ মুহূর্তের প্রচার প্রচারণা আজকের মতো তারা চালাচ্ছেন। নিশ্চয়ই 12 ফেব্রুয়ারি সিলেটের ভোটার যারা রয়েছেন তারা তাদের রায়ের মাধ্যমে সংসদে তাদের জনপ্রতিনিধি পাঠাবেন, এমন জনপ্রতিনিধি পাঠাবেন যেই জনপ্রতিনিধি তাদের কথা বলবে, এলাকা অঞ্চল সর্বোপরি বাংলাদেশের কথা বলবে। আপনাকে ধন্যবাদ মাহি। আমরা জানছিলাম একদম সাধারণ ভোটারদের প্রত্যাশার জায়গাগুলোর কথা। বিরামহীন প্রচার চালাচ্ছেন প্রার্থীরা, ভোটারের কাছে গিয়ে তারা শুনছেন তাদের প্রত্যাশার কথা, দিচ্ছেন নানা রকমের প্রতিশ্রুতি। আমরা একটু যেতে চাই আমাদের চট্টগ্রাম প্রতিনিধির কাছে, মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, কি দেখছেন? প্রার্থীরা কি আসলে সত্যি তৃণমূল পর্যায়ের ভোটারদের কাছে পৌঁছতে পেরেছেন, নাকি প্রচারণা শহর কেন্দ্রিকই রয়ে গেছে? এবং আরেকটি বিষয় জানাবেন, বিভিন্ন দলের যে নির্বাচনী ইশতেহার, এগুলো আসলে কতটা বাস্তবসম্মত এবং জনবান্ধব বলে মনে করছেন সেখানকার সাধারণ ভোটাররা? ধন্যবাদ কবিতা। আর এই মুহূর্তে যারা টিভি দেখছেন তাদের সবাইকে চট্টগ্রাম থেকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম পারভেজ। আর একটা জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে চট্টগ্রামে 16টি সংসদীয় আসন, এখানে প্রচুর মানুষ, অর্থাৎ ভোটার সংখ্যা এইবার নির্বাচন কমিশন যেটি ঠিক করেছে তার হচ্ছে 66 লাখ, প্রায় 66.5 লক্ষ ভোটার রয়েছে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে। তো আমরা চট্টগ্রামকে 3টি ভাগে ভাগ করা হচ্ছে। একটি চট্টগ্রাম মহানগর, সেই মহানগরের মধ্যে আমরা দেখেছি যে 9, 10, 11 সেভাবে আসন রয়েছে, 8-এর কিছু অংশ রয়েছে 9 মানে মহানগরের মধ্যে। এছাড়া 11-র পরে অর্থাৎ 12 থেকে সেটি পটিয়া থেকে শুরু করে নদীর ওই পার, কর্ণফুলী নদীর ওই পারে 12, 13, 14, 15, 16 সেগুলো আমরা দক্ষিণ বলি। আর উত্তরে যদি আসি সেখানে আবার 1 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ এই এলাকাটিও রাউজানে, অর্থাৎ এভাবে 3টি ভাগে উত্তর দক্ষিণ মহানগর করা হয়েছে। তো এখন আমার সাথে এখানে সবাই কিন্তু ভোটার। আপনি জানি নাকি এই 66 লাখের মধ্যে প্রায় 32 লাখ হচ্ছে নারী ভোটার, এবং যে পুরুষ ভোটার বাকিগুলো রয়েছে তার মধ্যে এবার নতুন ভোটার হচ্ছে প্রায় 3.5 লক্ষ। এই নতুন ভোটার রয়েছে এখানে, বিভিন্ন বয়সী ভোটার রয়েছে। আচ্ছা, এখানে একদম অল্প বয়সী একজন ভোটার আছে আমার বাম পাশে, প্রথমে তাকে একটু যুক্ত করি। আচ্ছা ভাইয়া, আপনি তো এইবারে মনে হয় প্রথম ভোট দিচ্ছেন? দ্বিতীয়বার দিচ্ছেন। আচ্ছা, প্রেসিডেন্ট আমলে আমরা ভোট দেওয়ার জন্য এসেছিলাম, ভোট কেন্দ্রে পৌঁছে দেখতেছি যে ওদের ভোট ওরাই মারতেছে। সেই ক্ষেত্রে আমরা প্রথম ভোট দিতে পারি নাই। আচ্ছা, এইবার আপনার ভোটে আপনাদের কাছে যে সব দল থেকে তো আসছে, কেমন মনে করছেন? এবার মনে হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, একটা আনন্দ বিরাজ করতেছে যে প্রথম ভোটটা নিজ দায়িত্বে দিতে পারবো, নিজের ভোটটা। এটা একটা মানে অনুভূতিটা অন্যরকম। আচ্ছা, এখানে তো আমরা জামাত এবং বিএনপির মধ্যে ভোট যুদ্ধ বেশি দেখতে পাচ্ছি, আপনি কি মনে করেন? এখন তো এখানে সবার তো অধিকার আছে ভোট দেওয়ার, তবে যতটুকু মনে হচ্ছে বিএনপির ভোটার একটু বেশি আছে, জনসমর্থন বেশি ওনার। আচ্ছা, আপনার কাছে কি তাই মনে হয়? জি, বিএনপি জিতবে আবার মনে হচ্ছে। মনে হচ্ছে। আচ্ছা, আমার ডান পাশে একজন একটু বয়স্ক ভোটার রয়েছেন, ওনাকে একটু যুক্ত করি। আপনার কাছে কি? আমরা ভোটের হিসাব সমীকরণ মেলানোর চেষ্টা করছিলাম। সব প্রার্থীরাই কি আসলে প্রত্যন্ত জনপদের ভোটারের দুয়ারে পৌঁছতে পেরেছেন কিনা, নির্বাচনী ইশতেহারগুলো কি বিশ্বাস জাগিয়েছে, নাকি সেখানে থেকে গেছে সংশয়? আরও যদি একটু বলতে পারি, আমরা ভোটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে জনগণের ভাবনা, প্রত্যাশা আর বাস্তবতার হিসাবটা কেমন, সেগুলোই কিন্তু একটু জানার চেষ্টা করছিলাম আমাদের জেলা প্রতিনিধিদের সঙ্গে যুক্ত হয়ে। এবং নির্বাচনের আর খুব বেশি দেরি নেই, এই শেষ সময়টাতে এসে যেটা বলা যায় যে বিভিন্ন দলের যে রাজনৈতিক প্রচারণা, সেটি কতটুকু নিয়ম শৃঙ্খলা মেনে তারা পালন করেছেন। এবং যেটি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা আরও ভোটের হিসাব নিকাশ নিয়ে আমরা আরও কথা বলবো। এই মুহূর্তে আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে কাজিটি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে সবাইকে আমরা আবারও আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, এবার আমরা একটু শেষ মুহূর্তের প্রচারণার খবর নিতে চলে যেতে চাই পাবনাতে। সেখানে আছেন আমাদের সহকর্মী রিজভী জয়। রিজভী জয়, নারী ভোটারদের প্রত্যাশা কি প্রার্থীদের প্রচারণায় যথাযথভাবে প্রতিফলিত হয়েছে কিনা, তাছাড়া আরেকটু বিষয় জানাবেন, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে শালীনতা, সহনশীলতা এবং ইস্যুভিত্তিক আলোচনা কতটা ছিল?
ধন্যবাদ কবিতা। শেষ মুহূর্তে পাবনায় কিন্তু চলছে প্রচার প্রচারণা। পাবনার ৫ টি আসনে রয়েছেন হেভিওয়েট প্রার্থী। সেই প্রার্থীদের কথার লড়াই, প্রতিশ্রুতি দেয়া এবং উত্তাপ উত্তেজনার মধ্যেই কিন্তু এই প্রচার প্রচারণা শেষ হয়েছে। পাবনা ১ আসন সেখানে কিন্তু ২ জন সাবেক মন্ত্রী বর্তমান যে প্রার্থী রয়েছেন তাদের পক্ষে প্রচারণায় নেমেছেন। তাদের কথার লড়াই, আ তর্কাতর্কি, উত্তপ্ত বাক্যবাণ এবং এর পাশাপাশি যেই প্রতিশ্রুতি নিয়ে তারা ভোটারদের দ্বারে, দ্বারে যাচ্ছেন সেটি ইতিমধ্যে প্রায় সম্পন্ন। এখন নির্বাচনী জনসভাগুলো চলছে। এর পাশাপাশি পাবনা ২ আসন, পাবনা ৩ আসন সব জায়গায়ই কিন্তু বলা চলে যে একেবারেই একটা উৎসবমুখরতা এবং সেই সাথে চিরাচরিত যে নির্বাচনী যে উত্তাপ সেটি কিন্তু তুঙ্গে। এখানকার ভোটার রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলব। আচ্ছা, প্রচার প্রচারণা তো শেষের দিকে আরকি। তো এই যে প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিচ্ছেন বা এই প্রচার প্রচারণা নিয়ে তারা তৃণমূল মানুষের কাছে পৌঁছতে পেরেছেন কিনা? হ্যাঁ, এখন বর্তমানে যে সংসদ সদস্যরা যে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে, এখানে সবাই তৃণমূল পর্যায়ে ভালোভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের মাধ্যমে তারা প্রচার প্রচারণা চালাতে সক্ষম হচ্ছে। এখানে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তারা খুব সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের মাঝে খুব সুন্দরভাবে তাদের ইশতেহারগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছে। এটা আমরা মনে করছি যে আমাদের পূর্বের যেগুলো নির্বাচন গিয়েছে তাদের থেকে এই বছরের নির্বাচনটা খুব আনন্দিত হবে। যেই নির্বাচিত হোক সে যেন জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, সকলের স্বার্থে যাতে নির্বাচিত হয়ে সকলের কল্যাণে কাজ করে এই আমাদের প্রত্যাশা থাকবে। জি, ধন্যবাদ। আ আমরা শুনছিলাম যে আসলে প্রত্যাশার কথা। ভোটাররা তো প্রার্থীরা যে ইশতেহার দিয়েছেন, সেই ইশতেহারটা আসলে বাস্তবসম্মত কিনা, আপনাদের যারা তরুণ রয়েছেন তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন ইশতেহারে ঘটেছে কিনা? আচ্ছা, আমরা তো বিগততে নির্বাচন দেখছি, অনেক নির্বাচন দেখছি। তো আসলে ইশতেহারের যে বিষয়টা, আসলে সব প্রার্থী তো ইশতেহার দেয়। তো সেক্ষেত্রে তারা এবারও সেরকম তারা প্রতিটা প্রার্থী ইশতেহার দিয়েছে তাদের। তো সেটা আসলে তারা তাদের কথা রাখতে পারবে কিনা, সেটা তো আসলে এখন বলা যাচ্ছে না। সেটা দেখা যাবে আসলে নির্বাচনে জয়ী হওয়ার পরে। আগে থেকে বলা যাচ্ছে না। তবে তারা যে ইশতেহার দিছে, তারা যদি সেটার সঠিক বাস্তবায়ন করে, তাহলে আমরা সাধারণ জনগণ আশাবাদী তাদের উপর ধন্যবাদ। যে তারা আ আ আমরা একটু নারীদের সাথে কথা বলার চেষ্টা করি। আ আমরা তো জানি এবারের দেশের মোট ভোটারের অর্ধেকই নারী। কিনা আপনার অঞ্চলে যেই প্রার্থীরা যে সমস্ত বার্তা নিয়ে আপনাদের কাছে আসছেন, তো সেক্ষেত্রে আসলে আপনাদের কোনো প্রত্যাশার প্রতিফলন হচ্ছে কিনা? বাংলাদেশের কথা বলতে গেলে আমার মনে হয় যে মেয়েদের নিরাপত্তার যে ব্যাপারটা সেটা এখনো অনেকখানি অবহেলিত এবং আমরা চাই যে আমরা যেহেতু নতুন ভোটার, আমরা নবীন ভোটার, আমাদের এই ভোটের প্রচারণার মাধ্যমে যেন বুঝতে পারি যে আগামীতে যে সরকার বা যারা আসতে চলেছেন আমাদের সেবায় তারা এই নারীর যে নিরাপত্তার ব্যাপারটা সেটা নিশ্চিত করবে এবং প্রচারণার শুরু থেকে যেন এই জিনিসটা পরিলক্ষিত হয়, যেন আমরা আরো আগ্রহী হতে পারি ভোট দেওয়ার জন্য এবং এর মাধ্যমে যেন আমরা বুঝতে পারি যে না, আমরা আগামীতে যে সরকার বা যে দেশের শাসন ব্যবস্থা পেতে চলেছে এটা আমাদের নিরাপত্তার অধিকারটা নিশ্চিত করবে এবং বর্তমানে আমার মনে হয় যে যে ভোটের প্রচারণাটা চলছে এটা মোটামুটি শালীনতা, হ্যাঁ চলছে, শালীনতার মধ্যে দিয়ে চলছে, তবে আমার মনে হয় যে এটা আরো উন্নতির দিকে যেতে পারে এবং আমরা প্রত্যাশী যে ইনশাল্লাহ আগামীতে এটা আমাদের জন্য নিশ্চিত করা হবে। ধন্যবাদ। আ আপনার কাছে একটু জানতে চাই আসলে আমরা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এই যে ধরনের ইশতেহার তারা দিচ্ছেন সেগুলোকে বিবেচনা করবেন নাকি দলীয় তাদের ঐতিহ্য বা অতীত যে পারফরম্যান্স সেগুলো বিচার বিবেচনা করে আপনারা ভোট দেবেন? আসলে ভোট দানের ক্ষেত্রে আসলে কোন বিষয়টাকে গুরুত্ব দেবেন? আমরা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমরা সেই বিষয়টাকেই লক্ষ্য করব যে এমন প্রার্থী যে আমাদের দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন দুর্নীতি দমনে আমাদের সাহায্য করবে, আবার আমাদের যে বৈষম্য আছে সেই বৈষম্যটা কোনো রাখবে না, আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করবে, আমাদের চারপাশে যেসব দুর্ভোগ আমরা ভোগান্তি হচ্ছি সেসব ভোগান্তি দূর করবে, আমাদের যে নারী পুরুষের ভেদাভেদ সেটাও দূর করবে। ধন্যবাদ। আ আমরা শুনছিলাম যে আসলে এই যে তরুণ ভোটার যারা রয়েছেন, তারা কিন্তু তাদের যে প্রত্যাশা, দীর্ঘদিন পর আসলে ভোট দেওয়ার যে আগ্রহ তাদের মধ্যে রয়েছে, সেসব জায়গায় তারা তাদের নিজেদের মূল্যবোধ, মতামত এবং বিচার বিবেচনাকে কাজে লাগিয়ে ভোট দেবেন। এরপরে কিন্তু ভোট প্রয়োগের মাধ্যমেই জানা যাবে যে আসলে কোন প্রার্থী এই ভোটারদের মন জয় করতে পারলেন। কবিতা, এই ছিল আমার কাছে এই ধরনের প্রত্যাশার খবর।
বুঝতে পেরেছি। রিজভিজয়, আপনাকে অনেক ধন্যবাদ, পাবনা থেকে যুক্ত হয়েছেন। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ শেষ সময়ের প্রচারণায় রাজনৈতিক দলগুলো প্রার্থীদের ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে এবং শেষ সময় এসে ভোটারদেরকে প্রার্থীরা কতটা সন্তুষ্ট করতে পেরেছেন সেটাই আমরা জানার চেষ্টা করছিলাম আমাদের জেলা প্রতিনিধিদের সঙ্গে যুক্ত হয়ে। আজকের মতো কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এখানেই শেষ করছি, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায়।